বিগত কিছুদিন ধরে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে অনেকটা বিবাদ দেখা যাচ্ছে। আর আমদানি এবং রপ্তানির ক্ষেত্রেও কিন্তু সেম প্রবলেমটা দেখা যাচ্ছে। এই প্রবলেমটার কারণ কি রয়েছে এবং এর পিছনে কার হাত রয়েছে? চলুন তাহলে বিস্তারিত জানকারি দেই আপনাদেরকে। তো আপনারা জানেন বিগত দিন ধরে কিন্তু বাংলাদেশে একটা নতুন আন্দোলন সৃষ্টি করেছে ছাত্র সমাজ। সেখানে কিন্তু কি কারণে ছাত্ররা আন্দোলনে নেমেছে তো অবশ্যই আপনাদেরকে জানতে হবে। ভারতে যখন ইংরেজ শাসন চলছিল তারপরে কিন্তু ভারতে যখন স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে, ভারতে যখন বিভিন্ন বিপ্লবীরা মাথা চাড়া দিয়ে উঠেছে তখন কিন্তু ইংরেজের যে পতন হয়েছে তারপরে কিন্তু স্বাধীন ভারতবর্ষ যখন গঠনের দিকে চলে যাচ্ছিল তখন কিন্তু ইংরেজরা দুটি দেশে ভাগ করে দেয়। ইংরেজরা যখন ভারতকে ভাগ করে দেন এবং এখানে কিন্তু ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, আপনারা জানেন এখানে পাকিস্তান যে রয়েছে সেটা এবং বাংলাদেশও কিন্তু পাকিস্তানের একটা অংশ হিসাবে ছিল তখন। পর কয়েক বছর পর কিন্তু বাংলাদেশের যে সাধারণ মানুষরা রয়েছে, বাংলাদেশ যেহেতু বাংলা ভাষা বলতো এখান থেকেই কিন্তু তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার এবং শোষণ করা শুরু করে। তারপরে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষরা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলনের সৃষ্টি করে এবং সেই সময় কিন্তু পাকিস্তানের যে সৈন্যরা ছিল বিভিন্নভাবে কিন্তু নারীদের নির্যাতন করা এবং একদম নির্মমভাবে শিশুদের হত্যা করা এবং অনেকগুলি এমন কিছু গণধর্ষণ করা বিভিন্ন কিন্তু ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছিল বাংলাদেশের ওপর। এর ফলে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কি করবে? তারা কিন্তু একটা নেতা সিলেকশন করেন শেখ মুজিবুর রহমান। আপনারা জানেন বিভিন্ন কাজ করতে গেলে কিন্তু অবশ্যই একজন মেন হেডকে দরকার, তাহলে কিন্তু সেই কাজটি সাকসেস হবে। এবং তারপরে লড়াই করে যখন পাত্তা পেল না বাংলাদেশের সাধারণ মানুষ, তারপরে কিন্তু শেখ মুজিবুর রহমান ভারতের উদ্দেশ্যে রওনা দিল এবং এখানে ইন্দিরা গান্ধীর সরকার তখন কিন্তু চলছিল ভারতে। তারপরেই ইন্দিরা গান্ধীকে এই বিষয়গুলো জানান এবং তার কাছে সাহায্যের জন্য অনুরোধ করে। তারপরে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একদমই কিন্তু সময় নষ্ট না করে তাড়াতাড়ির মধ্যে কিন্তু বাংলাদেশে যা হচ্ছে সেটাকে কিন্তু নজরদারি করার জন্য এখানে ইন্ডিয়ান যে আর্মি রয়েছে তাদেরকে কিন্তু পারমিশন দেয়, খোলা পারমিশন দেওয়া হয়। এর ফলে কিন্তু ইন্ডিয়ান আর্মিরা নেভি, স্থল এবং জলপথে কিন্তু বিভিন্ন জায়গায় হামলা করে। তারপরে কিন্তু ১৯৭১ সনে ভারতের সহযোগিতায় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়। ১৯৭১ সনে নতুন একটি দেশ সৃষ্টি হয় যার নাম কিন্তু বাংলাদেশ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান। পরে কিন্তু তাকে গুলি করে হত্যা করা হয় এবং তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে কিন্তু গুলি করে হত্যা করা হয়। শুধুমাত্র শেখ হাসিনা কিন্তু বাইরে ছিল, বিদেশে ছিল, এর জন্যই তিনি বেঁচে যান। তারপর তিনি কিন্তু বিদেশ থেকে বাংলাদেশে চলে আসেন এবং গণভোটের মাধ্যমে তিনি জয়যুক্ত হন এবং কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তাকে সিলেকশন করা হয় শেখ হাসিনাকে। যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের সেই সমস্ত মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে। গভর্নমেন্টের যত রকম চাকরি রয়েছে তার মধ্যে কিন্তু 15% এই মুক্তিযোদ্ধারা অনায়াসে কোনো রকম এক্সাম ছাড়াই কিন্তু তারা চাকরিতে জয়েন করতে পারবেন। এরপর বিগত দিন ধরে কিন্তু এটা চলে আসছে। এখন কিন্তু ১৯৭১ থেকে ২০২৪ সেটা কিন্তু অনেকটাই ডিসটেন্স রয়েছে। এখানে অনেক মুক্তিযোদ্ধা কিন্তু মারা গেছেন। তার ছেলে যে রয়েছেন তিনিও কিন্তু মারা গেছেন। তাদের নাতিপুতি সেই যে মুক্তিযোদ্ধার যে সিট তারা কিন্তু পাচ্ছে। এই সমস্ত মুক্তিযোদ্ধারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা তো চলে গেছে, তার ছেলেপেলে চলে গেছে। তাদের নাতিপুতিকে কেন চাকরি দেওয়া হচ্ছে এর জন্য কিন্তু আন্দোলন করেছে। এর ফলে সেই আন্দোলনটা কিন্তু বৃহৎ আকারে তৈরি হয় এবং সেখানে একটি স্টুডেন্ট মারা যান পুলিশের গুলিতে। তারপরে কিন্তু যে ছাত্রলীগেরা আন্দোলন শুরু করেন তার ফলে কিন্তু শেখ হাসিনাকে বাধ্যতামূলক কিন্তু দেশ ছেড়ে ভারতে চলে আসতে হয়। বাংলাদেশের যে ভবন রয়েছে শেখ হাসিনার ভবন সেখানে কিন্তু ছাত্রলীগের ছাত্ররা কিন্তু বিভিন্নভাবে কিন্তু সেখানে লুটপাট করে, বিভিন্ন জায়গায় হামলা করে, পুলিশদের উপর মারধর করে এবং অনেকগুলো কিন্তু মার্ডারের ঘটনা সেই সময় ঘটেছে। বাংলাদেশে হিন্দুদের যে মন্দির সেখানে কিন্তু ভাঙচুর করে। এর ফলে বাংলাদেশের যে হিন্দুরা রয়েছে তারা কিন্তু বৃহৎ আকারে আন্দোলনের সৃষ্টি করে। আন্দোলনের পরে কিন্তু ইসকনের যে একজন সাধু সন্ন্যাসী ছিলেন তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ ডক্টর ইউনূসের সরকার কিন্তু তাকে গ্রেফতার করে। এর ফলে কিন্তু বৃহৎ আকারে আন্দোলনের সৃষ্টি হয় এবং হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয়, হিন্দুদের মন্দির ভাঙচুর করা হয় এবং হিন্দুদের বিভিন্নভাবে কিন্তু হেনস্থা করা হয় বাংলাদেশে। তার ফলে কিন্তু সংখ্যালঘুরা কিন্তু বিপদে রয়েছে বাংলাদেশে। এর ফলে ভারতের যে জনসাধারণ তারা কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে যাতে অল্প সংখ্যকের উপর অত্যাচার না করে বাংলাদেশের যে সরকার রয়েছে। শেখ হাসিনা ভারতে আসার পরে কিন্তু তৎক্ষণাৎ একটা সরকার গঠন করে ডক্টর
ইউনূসকে প্রধানমন্ত্রী হিসাবে সিলেকশন করে বাংলাদেশে, তারপরে কিন্তু এই অস্থিরতার সৃষ্টি হয়। বাংলাদেশে ইউনূস সরকার আসার পরে হিন্দুদের কিন্তু অল্প সংখ্যক যারা রয়েছে হিন্দু, খ্রিস্টান, জৈন, খ্রিস্টান তাদের কিন্তু বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে। এর ফলে কিন্তু ভারত সরকার বিভিন্ন রাজনৈতিকভাবে কিন্তু মতবাদ প্রকাশ করেছেন এবং সেটা নিয়েই কিন্তু সমালোচনা চলছে এবং সেটা নিয়ে কিন্তু ফাইট চলছে। এবং নতুন একটা ঘটনা উঠে আসছে এখানে, আসামে একটা নতুন ঘটনা উঠে এসছে বর্ডার এলাকায়, বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার এলাকায় এবং ভারতের দিকে। এখানে কিন্তু বাংলাদেশের সেনারা নৌকা করে একটি মন্দির তৈরি হচ্ছিল, সেখানে কিন্তু এসে বাধা সৃষ্টি করে তারপরে কিন্তু ইন্ডিয়ান যে বিএসএফরা রয়েছে তারা কিন্তু সেটাকে মিউচুয়াল করে। তো এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু সমালোচনার ঝড় উঠছে, তো হচ্ছে ভারতে তারা বারণ করার কি, এটা নিয়ে কিন্তু একটা মতবিরোধ চলছে। এর ফলে কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে অনেকটা ডিসটেন্স তৈরি হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। শুধু এটাই নয়, যারা কট্টরবাদী রয়েছে, মৌলবাদী রয়েছে, তারা কিন্তু চাচ্ছে ভারতে যে চিকেন নেক রয়েছে সেখানকার 12 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে বাংলাদেশে একটা বেস তৈরি করতে এবং সেভেন সিস্টারকে কেটে দিতে, যাতে সেই সেভেন সিস্টার বাংলাদেশ অনায়াসে দখল করতে পারে এবং চীনের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে এবং অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য তৈরি করতে। বাংলাদেশ কিন্তু এটাই চাচ্ছে, তাহলে কিন্তু ভারতকে চেপে ঠেলতে পারবে। এটা কিন্তু মৌলবাদীরা বিভিন্ন স্পিচে কিন্তু বলতেছে, হেড স্পিচ দিচ্ছে। তো এখান থেকে কি বুঝলেন, ভারতকে নাকি বাংলাদেশ চেপে রাখবে। ভারতের যদি একটা জল ছাড়া হয় না তাহলে বাংলাদেশ ডুবে যাবে এবং এখানে তো আর্মি ব্যাটালিয়ন রয়েছে, তারা যদি যুদ্ধে নামে বাংলাদেশ 1 মিনিট টিকতে পারবে না। সেটা বাংলাদেশ টার্কি থেকে কিছু ড্রোন দিয়ে এসেছে, সেটা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে এখানে নজরদারি করার জন্য লাগিয়েছেন এবং সেই ড্রোনগুলো কিন্তু যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা সম্ভব যদি আপগ্রেশন করা হয়। এর থেকে কিন্তু বাংলাদেশ এবং ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেটাকে কিন্তু বাংলাদেশের যে সেনাবাহিনী তারা কড়া নজরদারি করছে, যে ভারত যদি হামলা করে এটার ভয়ে কিন্তু তারা নির্দিষ্টভাবে নজরদারি করছে যাতে কোনো রকম সমস্যা না হয়। যদি ভারতের এরকম ইচ্ছা থাকে তাহলে কিন্তু নিমিষে বাংলাদেশকে তারা করতে পারে, কোনো রকম সমস্যা নেই। আপনারা তো বুঝলেন। তো ভারত এইগুলো কোনো কিছু চায় না। ভারত চায় সেখানকার মানুষ যারা হিন্দু রয়েছে, যা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, তারা যাতে ভালোভাবে থাকতে পারে এবং সরকারকে অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। যে সমস্ত যে অল্প সংখ্যকের উপর অত্যাচার হচ্ছে তাদেরকে যাতে সুরক্ষা দেওয়া যায়, সরকার অবশ্যই, ডক্টর ইউনূসের সরকার অবশ্যই এগুলোর দিকে ধ্যান দেওয়া উচিত। এগুলো দিক যদি আপনি সবকিছু ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার সরকার টিকে যাবে এবং এরকমই কিন্তু যদি হামলা চলতে থাকে তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক দিক দিয়ে আপনি কিন্তু ব্যাহত হয়ে যাবেন। তারপরে কিন্তু বাংলাদেশ পাকিস্তানের মতো ভিখারির মতো হাল ধরতে হবে এবং সেটা আপনারা অবশ্যই কিন্তু দেখতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এটি কোনো রকম ভায়োলেশন ছড়ানোর জন্য নয়, এটা কিন্তু একদম ইনফরমেশনমূলক একটি ভিডিও। এটা কোনো রকমভাবে কিন্তু আপনারা পার্সোনালভাবে নেবেন না। এটা শুধুমাত্র এডুকেশন পারপাস বা ইনফরমেশন হিসাবে ইউজ করতে পারেন।